দীর্ঘদিন ধরে আলোচনার টেবিলে সীমাবদ্ধ থাকা পানির ন্যায্য হিস্যার দাবি এবার আন্তর্জাতিক আইনের বৃহত্তর মঞ্চে প্রবেশ করেছে। জাতিসংঘের ওয়াটার কনভেনশনে যোগ দিয়ে বাংলাদেশ এমন এক কূটনৈতিক চাল দিয়েছে যা নয়াদিল্লিতে তৈরি করেছে নজিরবিহীন আলোড়ন। এটি শুধু একটি চুক্তিতে স্বাক্ষর নয়, ভাটির দেশ হিসেবে নিজেদের অধিকার আদায়ে ঢাকার কঠিন মনোবলের এক সুস্পষ্ট বার্তা। আর বাংলাদেশের এই পদক্ষেপে ভারত এখন আঞ্চলিক পানি রাজনীতিতে অনেকটাই কোণঠাসা। ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা অভিন্ন নদীর সংখ্যা মোট 57টি। এসব নদীর পানি প্রবাহের উপর নির্ভর করে বাংলাদেশের কৃষি, পরিবেশ এবং কোটি কোটি মানুষের জীবন জীবিকা। কিন্তু দীর্ঘ সময় ধরে ভাটির দেশ হিসেবে বাংলাদেশকে উজানের প্রতিবেশী ভারতের ইচ্ছার উপর নির্ভর করে থাকতে হয়েছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানি প্রত্যাহার করে নেওয়ায় বাংলাদেশের উত্তরাঞ্চল সহ বিস্তীর্ণ এলাকা মরু প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছিল। বছরের পর বছর ধরে তিস্তার পানি চুক্তির আশা দিয়েও কথা রাখেনি ভারত। গঙ্গা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিয়েও ছিল হাজারো প্রশ্ন। এমন পরিস্থিতিতে দ্বিপাক্ষিক আলোচনার বাইরে গিয়ে একটি বহুপাক্ষিক সমাধানের পথে হাঁটা ছাড়া বাংলাদেশের সামনে আর কোনো বিকল্প খোলা ছিল না। সেই পথেই চূড়ান্ত পদক্ষেপটি নিয়েছে ঢাকা। গত 20 জুন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের কনভেনশন অন দ্য প্রোটেকশন অ্যান্ড ইউজ অফ ট্রান্সবাউন্ডারি ওয়াটার কোর্সেস অ্যান্ড ইন্টারন্যাশনাল লেকস, যা সংক্ষেপে ওয়াটার কনভেনশন নামে পরিচিত, তাতে স্বাক্ষর করে। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে এই চুক্তিতে যোগ দিয়ে বাংলাদেশ শুধু ইতিহাসই তৈরি করেনি, বরং নিজেদের পানি সংকটকে বৈশ্বিক দরবারে তুলে ধরার একটি শক্তিশালী আইনি ভিত্তি পেয়েছে। এতদিন ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের অবনতির আশঙ্কায় যে সিদ্ধান্ত আটকে ছিল, অন্তর্বর্তীকালীন সরকার সেই অচলায়তন ভেঙে দিয়েছে। এই ওয়াটার কনভেনশন আসলে কি এবং কেন এটি ভারতের জন্য এতটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে? জেনেভা কনভেনশন বা প্যারিস জলবায়ু চুক্তির মতোই এটি একটি আন্তর্জাতিক আইন। 1992 সালে গৃহীত এই কনভেনশনের মূল উদ্দেশ্য হল সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত অভিন্ন নদী বা জলাধারের পানির ন্যায্য ও টেকসই ব্যবহার নিশ্চিত করা। এর কয়েকটি মূলনীতি রয়েছে যা ভারতকে সরাসরি চাপে ফেলে দিয়েছে। প্রথমত, এই আইন অনুযায়ী কোনো দেশ উজানে এমন কোনো পদক্ষেপ নিতে পারবে না যা ভাটি দেশের পরিবেশ বা পানি প্রবাহে বড় ধরনের ক্ষতি করে। অর্থাৎ ইচ্ছামতো বাঁধ নির্মাণ, পানি প্রত্যাহার বা নদীর গতিপথ পরিবর্তন করার সুযোগ আর থাকছে না। ভারত যদি এমন কিছু করে, বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে যাওয়ার অধিকার রাখে। দ্বিতীয়ত, এই কনভেনশনের অধীনে থাকা দেশগুলো অভিন্ন নদীর পানি সংক্রান্ত সমস্ত তথ্য আদান প্রদান করতে বাধ্য থাকবে। অর্থাৎ কোন নদীতে কি পরিমাণ পানি আসছে, কখন বাঁধের গেট খোলা হবে বা বন্ধ করা হবে, এইসব তথ্য গোপন করার আর কোনো সুযোগ নেই। স্বচ্ছতার এই বাধ্যবাধকতা ভারতের একতরফা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে সীমিত করে দেবে। তৃতীয়ত, কনভেনশনটি যে কোনো বিরোধ নিষ্পত্তির জন্য একটি বহুপাক্ষিক কাঠামো তৈরি করে দেয়। এর মানে হলো, এখন থেকে পানি নিয়ে কোনো সমস্যা হলে তার শুধু ঢাকা দিল্লি দ্বিপাক্ষিক বিষয় থাকবে না, জাতিসংঘ এবং এই কনভেনশনের অন্যান্য সদস্যরাও সেখানে ভূমিকা রাখতে পারবে, যা বাংলাদেশের মতো ছোট দেশের জন্য একটি বিশাল কূটনৈতিক সুরক্ষা। বাংলাদেশের এই পদক্ষেপের প্রেক্ষাপট বুঝতে হলে দেশের অভ্যন্তরীণ পানি সংকটের ভয়াবহ চিত্রটি সামনে আনা জরুরি। বর্তমানে দেশের প্রায় অর্ধেক মানুষ খরাপ্রবণ এলাকায় বাস করে, আবার 60% মানুষ বন্যা ঝুঁকির মধ্যে রয়েছে। প্রতি বছর দেশের বিশাল একটি অংশ বন্যার পানিতে তলিয়ে যায়। এর মধ্যে জনসংখ্যা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সংকটকে আরও তীব্র করে তুলেছে। সরকারি হিসাব মতেই দেশে প্রবাহিত 1415টি নদীর মধ্যে অন্তত 81টি নদী এরই মধ্যে শুকিয়ে গেছে বা অস্তিত্ব সংকটে ভুগছে। আর যেহেতু বাংলাদেশের অধিকাংশ নদীর উৎস ভারতে, তাই এই শুকিয়ে যাওয়ার পেছনে যে উজানের পানি প্রত্যাহারের বড় ভূমিকা রয়েছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। এই পরিস্থিতিতে চীনের একটি পদক্ষেপ পুরো অঞ্চলের পানি রাজনীতির হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। ব্রহ্মপুত্র নদের উজানে অর্থাৎ তিব্বতে চীন বিশ্বের অন্যতম বৃহৎ একটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করেছে। এই প্রকল্পের কারণে ব্রহ্মপুত্রের পানি প্রবাহের উপর ভারত এবং বাংলাদেশ উভয় দেশই ক্ষতিগ্রস্ত হবে। একদিকে চীনের চাপ, অন্যদিকে ভাটিতে বাংলাদেশের আইনি পদক্ষেপ, সব মিলিয়ে ভারত এখন পানি ইস্যুতে উভয় সংকটে পড়েছে।
ভারতের অতীত আচরণও এই পরিস্থিতি তৈরিতে বড় ভূমিকা রেখেছে। উদাহরণ হিসেবে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তির বিষয়টি দেখা যেতে পারে। 1960 সালের এই চুক্তিকে ভারত বিভিন্ন সময়ে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার হুমকি দিয়েছে। গত এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর নয়াদিল্লি এই চুক্তি স্থগিত করার কথাও বলেছে। এর থেকে স্পষ্ট বোঝা যায় ভারত পানিকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি চাপ প্রয়োগের মাধ্যম হিসেবে ব্যবহার করতে অভ্যস্ত। তিস্তার ক্ষেত্রেও ঠিক একই ধরনের রাজনীতি দেখা গেছে, কিন্তু ওয়াটার কনভেনশনে যোগ দেওয়ার পর বাংলাদেশের সঙ্গে সেই খেলা আর সম্ভব হবে না। এখন ভারতের উদ্বেগের মূল কারণগুলোর কথা চিন্তা করলে কয়েকটি বিষয় পরিষ্কার হয়ে ওঠে। প্রথম এবং সবচেয়ে বড় চিন্তা হলো 1996 সালে হওয়া গঙ্গা পানি চুক্তির ভবিষ্যৎ। আগামী 2026 সালে এই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। গত 3 দশক ধরে এই চুক্তির অধীনে শুষ্ক মৌসুমে প্রতি 10 দিন অন্তর 35,000 কিউসেক করে পানি ভাগাভাগি করার কথা থাকলেও বাংলাদেশ প্রায়শই তার ন্যায্য হিস্সা পায়নি বলে অভিযোগ রয়েছে। এবার বাংলাদেশ যখন নতুন করে চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আলোচনায় বসবে, তখন তার হাতে থাকবে ওয়াটার কনভেনশনের মতো একটি আন্তর্জাতিক আইনের শক্তি। বাংলাদেশ এখন আর শুধু আগের মতো পানি চাইবে না, বরং একটি বৈজ্ঞানিক ও আধুনিক তথ্য উপাত্ত নির্ভর বন্টন ব্যবস্থা দাবি করবে, যেখানে পানি প্রবাহ, ঋতুকালীন চাহিদা এবং পরিবেশগত প্রয়োজন সবকিছুই বিবেচনায় আনা হবে। ভারত যদি এই প্রস্তাবে রাজি না হয়, তবে বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামে বিষয়টি উত্থাপন করতে পারবে। এটি ভারতের উপর প্রচণ্ড আন্তর্জাতিক চাপ তৈরি করবে এবং জলবায়ু কূটনীতিতে তাদের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করবে। দ্বিতীয় উদ্বেগ হলো, এই পদক্ষেপ অন্য প্রতিবেশীদের উৎসাহিত করবে। বাংলাদেশের দেখানো পথে যদি নেপাল এবং ভুটানও এই কনভেনশনে যোগ দেয়, তাহলে হিমালয় থেকে উৎপন্ন নদীগুলোর উপর ভারতের যে একচ্ছত্র নিয়ন্ত্রণ তা পুরোপুরি ভেঙে পড়বে। এটি এই অঞ্চলে ভারতের কয়েক দশকের পুরনো পানি আধিপত্য বা প্রভাবকে মারাত্মকভাবে খর্ব করবে। ভারতের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে এই কনভেনশনে যোগ দেওয়ার ঠিক আগের দিনের একটি ঘটনা। পানি চুক্তিতে সই করার মাত্র একদিন আগেই বেজিংয়ে বাংলাদেশ, চীন এবং পাকিস্তানের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে 3 দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। যদিও এটিকে সরাসরি পানি চুক্তির সঙ্গে যুক্ত করা হচ্ছে না, তবে আন্তর্জাতিক সম্পর্কের পর্যবেক্ষকরা এই দুটি ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখতে নারাজ। তাদের মতে এটি প্রমাণ করে যে বাংলাদেশ তার বৈদেশিক নীতির ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনছে এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি করতে প্রস্তুত। নয়াদিল্লির কর্তা ব্যক্তিরা গত সেপ্টেম্বরেও একবার ধাক্কা খেয়েছিল, যখন বাংলাদেশ 14টি অভিন্ন নদীর ব্যবস্থাপনার জন্য একটি নতুন যৌথ প্রতিষ্ঠান তৈরির প্রস্তাব দেয়। সেই প্রস্তাবকেও ভারত সন্দেহের চোখে দেখেছিল, কারণ ভারত সবসময় দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে বিষয়গুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। কিন্তু বাংলাদেশ এখন স্পষ্ট করে দিয়েছে যে তারা আর সেই পুরনো পথে হাঁটতে আগ্রহী নয়। তাই সব মিলিয়ে পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে বাংলাদেশের এই অসাধারণ পদক্ষেপ আঞ্চলিক পানি রাজনীতিতে একটি গেম চেঞ্জার বা পথ পরিবর্তনকারী হিসেবে আবির্ভূত হয়েছে। এটি ভাটির দেশ হিসেবে বাংলাদেশের অসহায়ত্বের প্রতীক থেকে বেরিয়ে এসে নিজের অধিকার আদায়ে সক্ষম একটি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা।